পরীক্ষা সামনে চলে এসেছে। এই এতদিন আমি ক্লাস 7-এর শর্ট কোয়েশ্চেন পাঠিয়েছি। শর্ট কোয়েশ্চেন তোমাদের বলেছি, আলোচনা করেছি শর্ট কোয়েশ্চেন নিয়ে। আজকে ক্লাস 7-এর ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য 5 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার আলোচনা করবে, এবং এই প্রশ্নগুলো আমি প্রশ্নবিচিত্রা থেকে আহ, তুলেছি, এবং প্রশ্নবিচিত্রা থেকে ঘেটে ঘেটে আমি এই তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো এনেছি। আজকের প্রথম প্রশ্ন, সময় নষ্ট না করে, সময়ও খুবই কম এবং এতদিন পর ভিডিও আনার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিই আগে। যাই হোক, আজকের প্রথম প্রশ্ন, শেরশাহের সংস্কারগুলি লেখো। এবং এর সাথে আমি লিখেছি পাট্টা ও কবিলিয়ত কি। দেখো, এই বড় প্রশ্নটা পড়লে পাট্টা ও কবুলিয়ত কি এটাও তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, পাট্টা ও কবুলিয়ত 3 নম্বরের জন্য আসতে পারে, 2 নম্বরের জন্য আসতে পারে। ঠিক আছে, চলো শুরু করে, তোমরা দেখতে পেয়ে যাবে যে পাট্টা ও কবুলিয়ত কি প্রথমেই আমরা যখন পড়াবো বুঝতে পেরে যাবো। চলো উত্তরের দিকে যাওয়া যাক। 1540 সালে 1540 সালে শেরশাহের দিল্লির 1540 সালে শেরশাহ দিল্লির সিংহাসনে বসে বেশ কিছু সংস্কারমূলক কাজ করেন। তোমরা জানো যে ইতিহাস, যারা বইটা খুব ভালোভাবে পড়েছো তোমরা ভালোভাবে জানো যে হুমায়ুনকে চৌসারের যুদ্ধ, যেটা হয়েছিল 1539 খ্রিস্টাব্দে, এবং তার পরের বছর এই যুদ্ধ বিলগ্রামের যুদ্ধ, যেটা কর্ণজ যুদ্ধ নামে পরিচিত, 1539 খ্রিস্টাব্দে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি সিংহাসনে শেরশাহ বসেছিল। তারপরে বসে তিনি কিছু সংস্কারমূলক কাজ করেছিলেন। ভূমি রাজস্ব, শুল্ক, যোগাযোগ ও বিচার ও সামরিক ব্যবস্থার সংস্কার করেন তিনি। প্রথম পয়েন্ট, যেটা শেরশাহের ভূমি রাজস্ব সংস্কার, এবং এইখানে তোমরা পাট্টা ও কবিলিয়তের অ্যান্সারটা পেয়ে যাবে। চলো দেখা যাক। শেরশাহ কৃষককে পাট্টা দিয়েছিলেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো। তার বদলে কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে একটি দলিল সম্রাটকে দিত। এইমাত্র তোমাকে বললাম। তাহলে পাট্টা দিত, পাট্টা তোমার রাজা দিত, মানে সম্রাট, এখানে শেরশাহ দিত, এবং কবুলিয়তকে সাইন করতো কে? কৃষক। মানে একটা এখন যে বলে না কন্ট্যাকচুয়াল কাজ, সেই কন্ট্যাকচুয়াল ব্যাপার এটা একটা। সেকেন্ড, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিল। শেরশাহ ভারতের বেশ কয়েকটি বড় বড় রাস্তা তৈরি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য সড়কে আজম, যা বাংলার সোনারগাঁও থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় 2400 কিলোমিটার। এই রাস্তাটির বর্তমানে গ্র্যান্ড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নামে পরিচিত, যেটাকে জিটি রোডে শর্ট ফর্মে বলা হয়, জিটি রোড। থার্ড, সরাইখানা। পথিক ও বণিকদের সুবিধার জন্য তিনি রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তৈরি করেছিলেন। পথিকদের আরাম করার জায়গা, সরাইখানা মানে পথিকদের আরাম করার জায়গা, সেখানে খাওয়ার পানীয় থাকবে। ডাক যোগাযোগ ব্যবস্থা, শেরকা ঘোড়ার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটেছিল। তোমরা এর আগে আমি শর্ট কোয়েশ্চেন যখন আলোচনা করেছিলাম দেখেছিলাম আমরা যে ডাক ব্যবস্থা দুই ডাক ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা ছিল। ঠিক আছে, সেই ডাক ব্যবস্থা শেরশাহই চালু করেছিলেন। মুদ্রা ব্যবস্থার সংস্কার, শেরশাহ বাণিজ্যের সুবিধার জন্য নতুন রূপা ও তামার মুদ্রা চালু করেন। রূপার মুদ্রার নাম রুপি এবং তামার মুদ্রার নাম দিয়েছিলেন দাম। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। তিনি আমদানিতে তিনি আমদানি ও রপ্তানিতে শুল্ক ছাড় দিয়েছিলেন, যাতে আমদানি ও রপ্তানি বেশি পরিমাণ হতে পারে। তিনি অভ্যন্তরীণ বাণিজ্য শুল্ক তুলে দেন। ঠিক আছে, আচ্ছা। 6 নম্বর পয়েন্ট, সামরিক ব্যবস্থা। শেরশাহ তার সেনাবাহিনীতে অশ্বারোহীর পদাতিক সেনা এবং হস্তি বাহিনীর উন্নতি ঘটান। সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, এখানে আমি 6টা পয়েন্ট বললাম, টোটাল 6টা পয়েন্ট আছে। তোমরা ভালো করে 5টা পয়েন্ট মুখস্থ করে যাবে 5 নম্বর কোয়েশ্চেনের জন্য। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি? আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। আচ্ছা, আর একটা কথা বলতে ভুলে গেছি। তো এইটার উত্তর পেজ নম্বর, তোমাদের যে টেক্সট বই আছে সেটা 59 থেকে 60 পাতাতে আছে, এবং আগের প্রশ্নের উত্তরটা পেজ নাম্বারটা তোমার 73 পাতাতে আছে এটা। ঠিক আছে, চলো যাই হোক, আমরা আবার উত্তরের দিকে যাই। তো আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। ঠিক আছে, এর মধ্যে তিনি এক বিরাট সৈন্যদল গঠন করেন। আলাউদ্দিন বাজারের সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ঠিক করে দেন, মানে বেঁধে দেন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টে বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। বাজার দর তদারকির জন্য তিনি সাহানে মান্ডি
শাহানাই মান্ডি ও দেওয়ানে রিয়াসাত নামে কর্মচারী নিয়োগ করেন। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনের ঠকালে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা ছিল। আলাউদ্দিন রেশন ব্যবস্থা প্রবর্তন করে। এটা শর্ট কোশ্চেন হিসেবে ব্যবস্থা হয়েছে, ভারতে প্রথম কে রেশন ব্যবস্থা চালু করেন, তার উত্তর হলো আলাউদ্দিন খলজি। প্রয়োজনের সময়ে প্রজাদের, এটা 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 ভুল হয়ে গেছে, এটা তোমার প্রজা হবে, ঠিক আছে, যাই হোক এটা প্রজা হবে। প্রজাদের সুলতানের পক্ষ থেকে খাদ্যশস্য ও রোজের প্রয়োজনীয় জিনিস পরিমাণ মতো যোগান দেওয়া হতো। এই ছিল তাহলে আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার নিয়ন্ত্রণ সম্পর্কে লেখো। এটা 5 নম্বরেও আসতে পারে এবং 3 নম্বরেও আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন আজকের। আকবরের রাজপুত নীতি সম্বন্ধে যা জানো তা লেখো। এটার উত্তর পেজ নম্বর 80-তে আছে তোমাদের টেক্সট বইয়ে। উত্তর, আলাউদ্দিন আকবরের রাজপুত নীতি সম্বন্ধে যা জানো তা লেখো। তো পেজ নম্বর 80-তে উত্তর আছে। উত্তর কি? মুঘল বাদশাহ হুমায়ুন বুঝেছিলেন যে হিন্দুস্তানের ক্ষমতা দখল করতে গেলে রাজপুত রাজাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা দরকার। কারণ রাজপুতরাই ছিল উত্তর ভারতের বিশাল অঞ্চলের জমিদার। পরে এই ধারণা থেকেই বাদশাহ আকবর মৈত্রী মানে বন্ধুত্ব ও যুদ্ধনীতির সাহায্যে রাজপুতদের মনসবদারি ব্যবস্থার মধ্যে নিয়ে এলেন। মুঘল বাদশাহ ও শাহজাদা মানে রাজপুত্র মানে মুঘল বাদশাদের ছেলেদের বলা হচ্ছে শাহজাদা, শাহজাদের সঙ্গে কোনো রাজপুত পরিবারের মেয়েদের বিয়ে হলো। এবার বিয়ে হয়ে গেলে কি হবে? বিয়ে হয়ে গেলে তো আর সেই জামাইকে আর আক্রমণ করবে না। সেই নীতিটা, এই নীতিটাই বিশালভাবে ভীষণ সুদক্ষভাবে আকবর ইমপ্লিমেন্ট করেছিল। তারপরে কি বলছে? এক্ষেত্রে আকবর কিন্তু নতুন কিছু করেননি। হ্যাঁ অবশ্যই এটা নতুন কিছু করেনি, এর আগেও করেছে, কিন্তু আকবর যে হারে করেছিল, যে সুন্দরভাবে করেছিল, সেটা একটা স্মরণীয় ঘটনা ঘটে গেছে ভারতের ইতিহাসে। এর আগেও মুসলমান শাসকদের সঙ্গে হিন্দু রাজ পরিবারের মেয়েদের বিয়ে হতো। আকবর নিজের স্ত্রীর নিজ নিজ ধর্ম পালনের অধিকার বজায় রেখেছিলেন। তিনি হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন। যুদ্ধবন্দীদের জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করাও তিনি নিষিদ্ধ করেন। এতে সাম্রাজ্যের অনমুসলমান প্রজারা খুশি হয়েছিলেন। তবে মেবারের রানা প্রতাপ সিংহ আকবরের অধীনতা স্বীকার করেননি। আকবরের নীতির ফলে মুঘলরা বীর রাজপুতদের পাশে রাজপুত ও ওয়াতনের বাইরে মুঘল সাম্রাজ্যের সর্বত্র সুনামের সঙ্গে কাজ করা ও বীরত্ব দেখানোর সুযোগও পান। মুঘল বাদশাহ সার্বভৌম ক্ষমতা স্বীকার করে নিলে রাজপুতরা ওয়াতনের অধিকার বজায় রাখতে পারত। তার মানে কি, মুঘলদের মুঘলদের অধীনতা মেনে নিলে মুঘলরা রাজপুতদের নিজস্ব এরিয়াতে তাদের নিজেদের মতো শাসন করতে দিত। আজকে 4 নম্বর প্রশ্ন, কাকে পাগলা রাজা বলা হয়? কাকে পাগলা রাজা বলে তোমরা এর আগেও তোমরা জানো অলরেডি, আমি এর আগেও বলেছি। মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। হচ্ছে তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে যা জানো তা লেখো। এর উত্তর 50-1 অনুপাতে আছে। তো আমি আগে বলেছি মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়, ঠিক আছে। এবার এই যে সেকেন্ড পার্টটা আছে না, তুগলকি কাণ্ড কারখানা সম্পর্কে যা জানো তা লেখো, তার উত্তরটা বলছি। আজকের দিনেও কোনো ব্যক্তির খামখেয়ালি আচরণকে বলা হয় তুগলকি কাণ্ড কারখানা। কারণ মোহাম্মদ বিন তুগলককে কেউ কেউ বলেছেন পাগলা রাজা, আর তার কাজকর্মকে বলা হয়েছে তুগলকি কাণ্ড। তাকে পাগলা রাজা বলার কারণগুলি নিম্নলিখিত। 1 নম্বর কারণ, বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব বাড়ি দিয়েছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগলক। অথচ সেখানে সেই সময় অনাবৃষ্টি হয়েছিল, অর্থাৎ বৃষ্টি কম হয়েছিল, ফলে অনাবৃষ্টির পরে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, প্রজারা বাড়তি কর দিতে পারেনি, তাই তারা বিদ্রোহ করেছিল। 2 নম্বর পয়েন্ট, দিল্লির অধিবাসীদের বিরোধিতা এবং মোগল আক্রমণের ভয় থেকে রক্ষা পেতেও দাক্ষিণাত্যকে শাসন করতে দাক্ষিণাত্যকে শাসন করতে দেবগিরিতে দ্বিতীয় রাজধানী তৈরি করেন মোহাম্মদ বিন তুগলক। ওই শহরের নতুন নাম হয় দৌলতাবাদ। এটা শর্ট কোশ্চেন হতে পারে, ঠিক আছে, ভালো করে। এটা শর্ট কোশ্চেন অ্যাকচুয়ালি আমি আলোচনা করেছি এর আগে। যাই হোক, তারপরে সুলতানের হুকুমে দিল্লি থেকে দৌলতাবাদে যেতে গিয়ে পথে অনেক মানুষ প্রাণ হারায়। কয়েক বছর পরে সুলতান আবার রাজধানী ফিরে নিয়ে যায় দিল্লিতে। তো এটা খামখেয়ালি একটা ডিসিশন ছিল, যার ফলে ফালতু শুধু অনেক মানুষের প্রাণ চলে গেছিলো। 3 নম্বর পয়েন্ট, মূল্যবান ধাতু সোনা ও রূপোর ঘাটতি মেটাতে তামার মুদ্রা চালু করেন সুলতান। কিন্তু ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার জন্য তো আগে থেকে কোনো তিনি ব্যবস্থা নেননি।
অনেক তামার মুদ্রা জাল করে, বাজার থেকে জাল মুদ্রা তুলে নিতে রাজকোষ থেকে অনেক সোনা ওর উপর মুদ্রা ব্যয় করতে বাধ্য হন সুলতান। 4 নম্বর পয়েন্ট, মোহাম্মদ বিন তুগলক কয়েকজন অনভিজাত মানে যারা অভিজাত নয়, নিচু সম্প্রদায়ের মানুষ, সকল নিচু সম্প্রদায়ের মানুষ, সাধারণ ব্যক্তিকে প্রশাসনের উঁচু পদে বসিয়ে দিয়েছিলেন, মানে যারা যোগ্য ছিলেন তাদেরকে উঁচু পদে পাঠিয়ে দিয়ে, মানে যদি একটা যার কোনো অভিজ্ঞতা নেই তাকে হঠাৎ করে যদি কোনো একটা বড় পোস্ট দেওয়া হয়, সে কি সেটাকে ঠিকভাবে পালন করতে পারবে? পারবে না। সেটাই হয়েছিল। এবার দেখো কাকে কাকে বসেছিল। এদের মধ্যে একজন মদ তৈরি করতেন, একজন ছিলেন নাপিত, একজন ছিলেন পাচক ও দুজন ছিলেন মালি। তুর্কি অভিজাতদের ক্ষমতা নিয়ন্ত্রণ রাখতে সুলতান এভাবে সাধারণ হিন্দুস্তানির ওপর নির্ভরতা দেখিয়েছিলেন, কিন্তু এর ফলে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়বে। 5 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে দিল্লি জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কীরকম ছিল? এর উত্তর পেজ নম্বর 95 আছে। হৌজ বা তালাও, যাকে জলাধার বলা হয়, ছিল দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস। সুশাসনের প্রতীক হিসেবে জনসাধারণের জন্য সুলতানরা জলাধার খনন করতেন এবং সংস্কার করতেন। ঠিক আছে, তো প্রথম অপশন কি আমি হাইলাইট করেছি? সুলতান ইলতুৎমিশের উদ্যোগ। সুলতান ইলতুৎমিশ খনন করেছিলেন হৌজে শামসি বা হৌজে সুলতানি। আটকোনা এই জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা। 2 নম্বর, আলাউদ্দিন খলজির উদ্যোগ। আলাউদ্দিন খলজি খনন করেন আরও বড় চারকোনা জলাধার, যার নাম ছিল হৌজে আলাই, পরে এর নাম হৌজে খাস হয়। গিয়াসুদ্দিন তুগলকের উদ্যোগ। গিয়াসুদ্দিন তুগলক নতুন বানানো তুগলকাবাদের আরেকটি জলাশয় তৈরি করেন, যেখানে উঁচু বাঁধ দিয়ে জল ধরে রাখা হতো। উল্টো দিকে সুলতানি রাষ্ট্রের বিরোধিতার স্থানীয় শক্তি শহরের অধিবাসীদের বিপাকে ফেলার জন্য হৌজে শামসির নালাগুলোর ওপর বাঁধ দিয়ে দিয়েছিল, যাতে সামনের জন বিরোধী দল না পায় জলটা। ফিরোজ তুগলক কী উদ্যোগ নিয়েছিল? ফিরোজ তুগলক ওই সব নালার ওপর তৈরি বাঁধ ভেঙে দিয়ে জল সরবরাহ স্বাভাবিক করে দেন তিনি। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, আকবরের আমলে প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা ও জায়গিরদারি প্রথা সম্পর্কে আলোচনা করো। পেজ নম্বর 85 থেকে 86 পাতায় আছে। মনসবদারি ব্যবস্থা প্রথমে আসুক। আকবর সামরিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন করেন, সেটি ছিল তার মনসবদারি ব্যবস্থা। আকবরের শাসন ব্যবস্থায় প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসবদার, আর পদাধিকারীদের বলা হতো মনসবদার। মনসবদারদের কর্তব্য ছিল বাদশাহের জন্য সৈন্য প্রস্তুত রাখা, সৈন্যদের দেখাশোনা করা এবং যুদ্ধের সময় সৈন্য যোগান দেওয়া। পদ অনুসারে মনসবদারদের বিভিন্ন স্তর ছিল। সবচেয়ে ওপরের পদগুলোকে কেবল রাজপরিবারের সদস্যদের জন্য রাখা থাকতো। উচ্চপদস্থ মনসবদারদের বলা হতো আমির। মনসবদারদের যুদ্ধের ঘোড়াগুলোকে পর্যবেক্ষণের জন্য মাঝে মাঝে রাজধানীতে হাজির করা হতো। তাহলে এটা ছিল তোমার মনসবদারি ব্যবস্থা সম্পর্কে। এবার আসা যাক জায়গিরদারি ব্যবস্থা। তো মনসবদারদের দুইভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির যিনি পেতেন তাকেই জায়গিরদার বলা হতো। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। যে রাজস্ব আদায় করা হতো তার এক অংশ দিয়ে জায়গিরদাররা নিজেদের ভরণ পোষণ করত এবং ঘর সাবারদের দেখাশোনা করতো, তার কাজ ছিল সেটা। মনসবদারদের বাদশা নিজেই নিয়োগ করতেন এবং তাদের পদোন্নতি বাদশার ওপরই নির্ভর করত। আজকের ছিল এইখানে আমাদের ভিডিও শেষ। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করবে।